আজকে খুবই ইফিসিয়েন্টলি একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, কারণ হচ্ছে আমাদের সামনে জুলজির পরীক্ষার জন্য মাত্র কয়দিন বাকি। মাত্র খুব কম দিন বাকি। মোদ্দা কথা, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে একদিন বাকি থাকতো। এখন একদিনের মধ্যে জুলজি পড়া আমি জানি কঠিন, জুলজি টোটালটা রিভিশন দেওয়া কঠিন, কিন্তু ভাইয়া আমি তোমার জন্য একটু সহজ করে দিই। আজকে ক্লাসে ক্লাসে কোনো লেন্দি কিছু বলবো না। দেখো, আমার মোটো একরকম, অন্য টিচারের মোটো আরেক রকম। আমার মোটোটা থাকে এরকম যে তোমার যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের পর একরকম, এইচএসির পর আরেক রকম। এইচএসির জন্য তোমাকে যদি আমি কয়েকটা বিষয় দেখাই দিই, ধরো না আজকের ক্লাসে আমি তোমাকে 45 মিনিট বা 50 মিনিটের মধ্যে এমন অনেক কিছু দেখাই দিব যেটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার সাথে যেরকম ইম্পর্টেন্ট, সাথে এইচএসসি পরীক্ষা অর্থাৎ এইচএসসি 25 ব্যাচে যারা স্টুডেন্টরা আছো তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। সবার আগে বলি ভাই, এটা কথা খুব ভালো মতো শুনে রাখো যে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য জুলজি পার্টটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা তুমি জানোই। যার কারণে যারা মেডিকেল প্রার্থী আছো তাদের তো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য জুলজি পড়া লাগবে, এমনিও পড়া লাগবে, অমনিও পড়া লাগবেই। সো ওই অনুযায়ী তোমার আগে কালকের প্রথম কথা, তোমার যে মেডিকেলের প্রস্তুতিটা ছিল, দেখো একটা কথা বলি, যারা বোটানির মেডিকেলের প্রস্তুতি নিচ্ছিল তাদের কাছ থেকে কিন্তু আজকে বোটানির অবজেক্টিভ কোনো অবজেক্টিভই মনে হয়নি, নর্মাল অবজেক্টিভ মনে হয়েছে। আর আজকে বোটানির প্রশ্ন দেখে যেটা আমরা বুঝতে পারছি, অর্থাৎ বোটানি প্রশ্ন যদি অ্যানালাইসিস করি তাহলে বোটানির প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নগুলাই দেখবা যে অবজেক্টিভের ক্ষেত্রে স্পেশালি মানে একটা একটা টেস্টের প্রশ্ন তুলে দিছে এরকম দাঁড়াইছে। সো ওই বোটানির প্রশ্ন অ্যানালাইসিস করলে টেস্টের প্রশ্ন তুলে দিছে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, জুলজির ক্ষেত্রেও আমাদের যে প্রশ্নটা হবে ওই প্রশ্নটাও সিম্পল প্রশ্ন হবে, এমন না যে তোমার বোটানিতে বাস মানে সহজ করে জুলজিতে বাস দিবে, এরকম কিছু হবে না। সিম্পল প্রশ্নই হবে, আমরা ঠান্ডা মাথায় পরীক্ষার হলে অ্যান্সার করব। আর একটা কথা মাথায় রাখবো, আমাদের 2 দিনের মধ্যে, এমন আবার ভাইবো না অনেকে যে 2 দিনের মধ্যে আমি বই পড়া শুরু করি, এটা অনেকে ভাইবো না। যদিও আমি পড়াবো বই থেকে, কিন্তু 2 দিনের মধ্যে আমি কোনোদিনও বইটা পুরোপুরি পড়ে শেষ করতে পারবো না। যার কারণে ভাই কি করা যায়, যার কারণে আমরা এটা ফোকাস রাখতে পারি যে আমরা যারা 25 ব্যাচের স্টুডেন্টরা আছি, আমরা 2 দিনের মধ্যে বইয়ের এমন টপিক পড়তে পারি যেটা বোর্ড পরীক্ষায় আসবে, সোজা কথা। এইটাই আমি দেখাবো তোমার ক্লাসে, যেটা তোমার একই সাথে মেডিকেল অ্যাডমিশন, একই সাথে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তাহলে এত কথা না বললে আমি সরাসরি আসল কথায় চলে যাই। ভাই, ওই টাইপের প্রশ্ন তুমি অ্যান্সার করবা যেখানে আমাদের চিত্র আছে, যেটা আমি জুলজি বোটানি পরীক্ষার ক্ষেত্রেও বলছিলাম, জুলজির পরীক্ষার ক্ষেত্রেও তুমি যে টাইপের ওই টাইপের প্রশ্ন অ্যান্সার করবা যেখানে তোমার চিত্র আছে, সিম্পল কথা। ওই চিত্রগুলো আহ, কি এটার নাম কি, আশালাটা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, চিত্র যেগুলো আছে ওগুলো আমরা অ্যান্সার করবো, যেমন তোমার হার্টের চিত্র, তারপরে তোমার হ্যাভার্সিয়ান তন্ত্রের চিত্র। এই যে আজকে যেগুলো দেখাবো আমি, ওগুলো মোটামুটি তোমার চিত্র রিলেটেড প্রশ্নই। তারপরে তোমার ওমাটিডিয়ামের চিত্র, দেখো আমি যেগুলো বলতেছি ওগুলোই দেখবো যে আইসা পড়ছে কেন জানি, ওমাটিডিয়ামের চিত্র। তারপরে তোমার আর যেগুলো হ্যানতেন চিত্র আছে, চিত্রগুলো আগে আঁকায় প্র্যাকটিস করবো। চিত্রগুলো এখন কি তোমার, আমি আগেও বোটানির ক্লাসের মধ্যে বলছিলাম যে চিত্র একজন টিচার আঁকা একাই দেখাচ্ছে, ওইটা দেখে দেখে তুমি কি চিত্র পরীক্ষার হলে পারবা নাকি নিজে প্র্যাকটিস করলে পারবা। আমি তোমাকে কয়টা চিত্র দেখাই দিই, ভাইয়া এই টাইপের প্রশ্নগুলো আসে পরীক্ষায়, ওই টাইপের প্রশ্নগুলো আমি অ্যান্সার করবো। দ্যাটস ইট। এত গিলায় দেওয়ার তো কোনো কথা নাই, গিলায় দেওয়ার তো কোনো এখানে মানে নাই। বিষয়টা একদম সিম্পল কথা। দেখো ভাই, এই টাইপের প্রশ্নগুলো আসে, এই টাইপের সৃজনশীলগুলো তুমি অ্যান্সার করো। মেডিকেলে এগুলো প্রশ্ন আসে, তোমার এইচএসসিতে এগুলো সৃজনশীল আসে, তুমি এগুলো পড়ে যাও। আর বাদ বাকি তুমি টেস্ট পেপার কিছু সলভ করে যাও। তোমার চিত্র আঁকা একা দেখাইলাম, কি লাভ হইলো? 2 ঘন্টা 3 ঘন্টা ধরে তোমার চিত্র আঁকায় দেখাবো, নট নেসেসারি অ্যাট অল আমার কাছে মনে হয়। তোমরা ছোট বাচ্চা না, এখন বড় হয়ে গেছো, আমরা চিত্র ভালো মতো নিজে প্র্যাকটিস করব, বই দেখে দেখে নিজে প্র্যাকটিস করবো। দেখো আমি তোমাকে হার্টের চিত্রটা দেখাবো, জাস্ট চিত্র দেখায় রাখবো যে এই চিত্রটা তোমার পরীক্ষায় এইভাবে আঁকলে ভালো হয়। তুমি ওই চিত্রটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারলা বা দেখে দেখেও আঁকতে পারলা, তোমার নিজে রাখতে হবে। ভাই আঁকাই দিল দেখে তোমার নিজে পরীক্ষার হলে আঁকানো হয়ে যাবে এরকম কিন্তু না। আসো মেইন পরে আসি। মেইন পরে হচ্ছে আমাদের তাহলে বোর্ডের প্রশ্নগুলো, প্রথম কথা চিত্র অ্যান্সার করতে হবে। দ্বিতীয় কথা, আমরা সুন্দর মতো নীল কালি ইউজ করব, নীল কালি ইউজ করব। আমি বোটানির ক্লাসেও বলছিলাম, জুলজির ক্লাসেও বলতেছি, নীল কালি ইউজ করব কোথায়? যখন আমাদের চ্যাপ্টার 3 অর্থাৎ পরিপাক ও শ্বসন, ওই চ্যাপ্টার রিলেটেড যে কোনো সৃজনশীল আসলে ওইখানে যে বিক্রিয়াগুলো লিখতে হবে, যেমন আমাদের কার্বোহাইড্রেট ভেঙে যে গ্লুকোজ তৈরি হয়, এই বিক্রিয়াটা যে তুমি লিখবে, অর্থাৎ যে কোনো কার্বোহাইড্রেট ভেঙে যে কোনো টাইপের যে আমাদের মনোস্যাকারাইডগুলো তৈরি হয়, অর্থাৎ চ্যাপ্টার 3 রিলেটেড, বা প্রোটিন ভেঙে যে আমাদের অ্যামিনো অ্যাসিড তৈরি হয় ট্রিপসিন এনজাইম দ্বারা, এই টাইপের বিক্রিয়াগুলো তুমি যখন নীল কালি দিয়ে লিখবে সুন্দর করে, তোমার খাতাটা সুন্দর দেখাবে। এগুলা কথা আশা করি তুমি জানোই। আরেকবার বলি,
চিত্র রিলেটেড প্রশ্ন অ্যান্সার করবো, বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যাবো, ঢাকা বোর্ডে কী টাইপের প্রশ্ন আসছে, অন্যান্য বোর্ডে কী টাইপের প্রশ্ন আসছে, তুমি যে বোর্ড থেকে পরীক্ষা প্রশ্ন মানে বসো না কেন সব টাইপের বোর্ডের প্রশ্নগুলো আমি দেখে যাবো। আসো এখন মেইন পড়ায় চলে যাই। আমাদের প্রথম যে আমি এমন এমন টপিক তুলে আনছি যে টপিকগুলো আসলে একবারে সব পড়া হয়ে যাবে। তোমার জুলজি আজমল স্যারের বইতে এই ছকটা দেখো আছেই, সবার প্রথম চ্যাপ্টারে এই ছক আছে, এবং এই ছক থেকে আবার সব কিছু পড়া লাগবে না, পরিফেরা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, কিন্তু এখান থেকে কিন্তু ভাইয়া অবজেক্টিভ পরীক্ষায় প্রশ্ন আসবে। আমরা সৃজনশীল নিয়ে আগে কথা বলি, অবজেক্টিভ নিয়ে আমি তো পিডিএফ দিয়ে দিছি আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিব নিচে। মেন কথায় আসি, তোমার কালকের পরীক্ষাতে অর্থাৎ যেদিনই ক্লাসটা দেখো না কেন, তোমার এই বোর্ড পরীক্ষাতে নিডারিয়ার বৈশিষ্ট্যগুলো তোমার আসবে। নিডারিয়ার বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমাদের সবার প্রথমে মাথায় রাখতে হবে নিডারিয়া হচ্ছে দ্বিস্তরী। এখন একটা কিছু প্রশ্ন অ্যারাইজ করে যে দ্বিস্তরী কারা, ত্রিস্তরী কারা, তারপরে কোনগুলা সিলোমেট, কোনটা অ্যাসিলোমেট, কোনটা সুইডোসিলোমেট, সবগুলো তোমার জন্য পারা থাকে। এগুলো আমি তোমার তো সবগুলার পড়াই দিতে পারবো না ক্লাসের মধ্যে, তোমরা নিজ দায়িত্বে খুব ভালো মতো দেখে আসো নিচের কোনটি অ্যাসিলোমেট, নিচের কোনটি সুডোসিলোমেট। সুডোসিলোমেট সবার মানে একটাই আমাদের নর্মালি আসে নেমাটোডা, সুডোসিলোমেট, এবং 1 2 3 পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেল মিনথেস, এই তিনটা হচ্ছে আমাদের অ্যাসিলোমেট। পরেরটা সুডোসিলোমেট, 5 থেকে শুরু করে বাকি যা যা আছে সবগুলো হচ্ছে ইউসিলোমেট, প্রকৃত সিলোমধারী। ক নাম্বারে প্রশ্ন আসবে সিলোম কাকে বলে, এই টাইপের প্রশ্নগুলো যদি আমরা খুব ভালো মতো পারি। তারপরের দিকে নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যের মধ্যে আমরা দ্বিস্তরী প্রাণী লিখলাম, ওই সিলোম ঠিলম দ্বিস্তরী ভ্রূণীয় স্তর, তারপরে ওই যে ক্লিভেজ, এগুলা সব কিছু নিয়ে তোমার বেশ কয়েকটা পয়েন্ট কিন্তু বানানো যায়। এখানে দেখো পয়েন্ট আছে 3টা, বাট আমি বানাইতে পারবো কিন্তু 5টা, এভাবে তুমি পয়েন্ট বাড়াইতে পারো। তারপরে দিকে আসি, নিডারিয়া পর্বের মধ্যে নেমাটোসিস থাকে, যেটা আমরা হাইড্রা চ্যাপ্টারে পড়বই। নেমাটোসিস থাকে, নিডোসাইটের গঠন, তোমার এটা পরীক্ষার হলে দেখবা যে আসার সম্ভাবনা সবথেকে বেশি হাইড্রা চ্যাপ্টার থেকে নিডোসাইটের গঠন এটা, অথবা লুপিং সমারসল্টিং, এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষা আসার সম্ভাবনা সবথেকে বেশি। এগুলো যেন আমরা পারি আমি লিখে দিই। হাইড্রা চ্যাপ্টার অর্থাৎ নিডারিয়া পর্ব থেকে হাইড্রা যে চ্যাপ্টারটা আছে, হাইড্রা থেকে কেউ যদি কিছু না পড়ো অ্যাটলিস্ট এই 2টা টপিক একটু শিখে যাও। আদর্শ বা একদম পরিপূর্ণ নিডোসাইটের গঠন, তারপরে আরেকটা কি জানে শিখবা, লুপিং সমারসল্টিং। একটা তোমার অবজেক্টিভ আসবে যে লুপিং, লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য লুপিং ইউজ করা হয়, আর দ্রুত চলনের জন্য সমারসল্টিং ইউজ করা হয়। এটা কিন্তু পরীক্ষায় আসবে, খেয়াল করো, লুপিং সমারসল্টিং। এই 2টা জিনিস খুব ভালো মতো পড়ে যাবো। হাইড্রা চ্যাপ্টার থেকে আদর্শ নিডোসাইটের গঠন, লুপিং সমারসল্টিং। আদর্শ নিডোসাইটের মধ্যে একটা মিম কিন্তু অনেক ভাইরাল হয়েছে, ওই যে অপারকুলামের জায়গায় অপারের জায়গায় অপার ভাইয়ের ছবি দিয়ে দিচ্ছে আর কি অপারকুলামের মধ্যে। তারপরে ট্রিগারের মতো কাজ করে অপারকুলাম, এই এমসিকিউ কিন্তু আসার মতো। আসলে সত্যি কথা বলতে একটা সিরিয়াস কথা বলি, যারা মেডিকেলে প্রিপারেশন নিচ্ছে বা অলরেডি অর্ধেক প্রিপারেশন হয়েছে তাদের ক্ষেত্রে জুলজি বোটানির অবজেক্টিভ কোনো ব্যাপারই না। সিরিয়াস কথা বলতেছি, সিরিয়াসলি। যারা এতদিন ধরে ধরুন আমাদের মেডিকেল এক্সাম ব্যাচ বা যে কোনো একটা মেডিকেলের কোর্সের সাথে বা সিরিয়াসলি করছে, এমন না কোর্স কিনলেই মেডিকেলে পড়া হয়ে যায় এরকম না। যারা সিরিয়াসলি পড়ছে তাদের ক্ষেত্রে জুলজি বোটানির অবজেক্টিভ ব্যাপারই না, তাদের ক্ষেত্রে এটা স্ট্রং পয়েন্ট। যেমন ইঞ্জিনিয়ারিংয়ের পোলাবানদের জন্য হায়ার ম্যাথ পরীক্ষাটা হবে স্ট্রং পয়েন্ট, সেরকম মেডিকেল ভর্তি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য এই জুলজি পরীক্ষা হবে একদম স্ট্রং পয়েন্ট। আচ্ছা সামনে আসি, সামনের দিকে প্রথমে ভাই এখান থেকে মাথায় রাখতে হবে, আচ্ছা এটা গেল নিডোসাইটের কোষ পাওয়া যায়, তারপরে সিলেন্টেরন পাওয়া যায়, এবং এই সিলেন্টেরন ওয়ার্ডটা আমাদের কিন্তু নিডারিয়া পর্বের সাথে বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। এখানে আমরা 2টা লিখবো যে পারলে এখান থেকে কয়টা শিখে যাবো, সবগুলো শেখার লাগবে না। অরিলা অরিটা, জেলিফিশের বৈজ্ঞানিক নাম অরিলা অরিটা, খুব ভালো মতো মনে রেখে যাব। সমুদ্র কলম, এটা হচ্ছে নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য, নিডারিয়া থেকে প্রশ্ন আসবে। তারপরে প্লাটিন মিন্থিস, নেমাটোডা, এই 2টা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি 2-3টা পয়েন্ট একটু বলে রাখি। প্লাটিন মিন্থিস থেকে তোমার একটা জিনিস যেন ভুল না হয়, চোষক বা হুক থাকে কোন পর্বে, প্লাটিন মিন্থিসে, এবং এটা অবজেক্টিভেও রিটেনেও 2 জায়গাতে কাজে লাগবে। তারপরে দেখি এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা, প্লাটিন মিন্থিস কিন্তু সিলোমবিহীন প্রাণী। আবারও বললাম 1 2 3 পরিফেরা, নিডারিয়া, প্লাটিন মিন্থিস, 3টা কিন্তু অ্যাসিলোমেট অর্থাৎ সিলোমবিহীন। শিখাকোষ কাদের পাওয়া যায়, এই প্রশ্নটা বারবার আমাদের পরীক্ষায় আসে, শিখাকোষ কাদের পাওয়া যায়, এটাও যেন আমরা পরীক্ষার হলে ভালো মতো পাইরে আসতে পারি। এটা প্লাটিন মিন্থিস। তারপরে প্লাটিন মিন্থিসের এক্সাম্পল কি, ফ্যাসিওলা হেপাটিকা অর্থাৎ যকৃৎ কৃমি, আর একটা টিনিয়াস সোলিয়াম যেটা হচ্ছে ফিতা কৃমি। লিখে লিখে প্র্যাকটিস করে যাব, এটা যেন ভুল না হয়। তারপরে ভাই নেমাটোডাতে আসো। প্রথম কথা, নেমাটোডা এটা সুডোসিলোমেট, এটা যেন পরীক্ষার হলে পারি। নেমাটোডা ইজ এ সুডোসিলোমেট। দেন পরের কোশ্চেন, নেমাটোডা অপকৃত সিলোম, এটা বাংলায় অপকৃত সিলোম আর ইংলিশে সুডোসিলোমেট। এখানে নেমাটোডার মানে এই কি এক্সাম্পল কি, একদম হুবহু অবজেক্টিভে দিয়ে দিবে নেমাটোডার এক্সাম্পল কি, বা নিচের কোনটি নেমাটোড, তাহলে আমরা এটা পারবো। দেখো পারবো, অবশ্যই পারবো। এখান থেকে 2টা থেকে যে কোনো একটা দিবে, লোয়া অথবা অ্যাসকারিস সিলোমরিকর্ডিস, যে কোনো একটা দিয়ে দিবে। লোয়া গোলকৃমি আর চক্রিমি, এবং অ্যাসকারিস সিলোমরিকর্ডিস এটা হচ্ছে গোলকৃমি।
এই টপিকটা যেন আমরা পারি। এবং পরেরটা যেটা মলাস্কা, মলাস্কা আসার সম্ভাবনা খুব কম। তারপরে একটু দেখে যাবা অ্যানেলিডা, এটা আসার সম্ভাবনা কম। এটা একটু পড়ে যাবো সিটি বা প্যারাপোডিয়া কাদের থাকে, অ্যানেলিডা পর্বে থাকে। আর্থ্রোপোডা, এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি আর্থ্রোপোডা। বলবে আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য লেখো, 5টা বৈশিষ্ট্য। প্রথম সৃজনশীলে তুমি পেয়ে যাবা এরকম আর্থ্রোপোডা পর্বের 5টা বৈশিষ্ট্য লেখো। এখানে দেখো 5টা বৈশিষ্ট্য এখনই শিখে যাই। কাইটিন নির্মিত বহিত্বক থাকে, বহিকঙ্কাল থাকে কাইটিন নির্মিত। পরের কোশ্চেন, এদের মধ্যে মানে এদের রক্ত সংবহনতন্ত্র হচ্ছে তোমার মুক্ত মুক্ত রক্ত সংবহনতন্ত্র। রক্ত সংবহনতন্ত্র আমরা জানি দুই ধরনের, মুক্ত এবং বদ্ধ। যেটার মধ্যে আর্থ্রোপোডাতে আমাদের মুক্ত সংবহনতন্ত্র পাওয়া যায়, একজোড়া অ্যান্টেনা থাকে। অর্থাৎ মূল কথা, আমাদের ঘাসফড়িং চ্যাপ্টারে যেগুলা আমরা ঘাসফড়িং এর ফিচার পাই সবে আর্থ্রোপোডার মধ্যে লিখে দিব। ঘাসফড়িং এর মধ্যে আমরা অ্যান্টেনা পাই, তারপরে হচ্ছে একজোড়া পুঞ্জাক্ষী পাই, তারপরে পা পাই, কয় জোড়া পা পাই, 3 জোড়া পা পাই, ওগুলো লিখে দিব। দেহগহ্বর হিমোসিল থাকে, হিমোসিলের মধ্যে হিমোলিম্ফ থাকে, এই কয়টা কথা লিখে দিব। এটা তো জাস্ট বইয়ের একটা ছকের পার্ট। আমাদের কিন্তু বইয়ের ভিতর আর অনেক কথাবার্তা আছে আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্যের মধ্যে, ওগুলো কিন্তু খুব ভালো মতো একটু পড়ে যেতে হবে। আর এই বই থেকে না পড়লে তুমি টেস্ট পেপার থেকে অ্যাটলিস্ট পড়ে যাও, আমি তো বলে দিচ্ছি কই থেকে পড়া লাগবে। টেস্ট পেপার থেকেও পড়তে পারো, এখান থেকেও পড়তে পারো। যাদের মেডিকেলের প্রস্তুতি আছে তারা তো বই ভালো মতো পড়ছে, তাদের ক্ষেত্রে এটা পড়লে বেটার হয়। তারপরে আসি আর্থ্রোপোডা পর্বের এক্সাম্পল কি, আমরা তো অবশ্যই পারবো, যেটা হচ্ছে পয়কিলোসেরাস পিকটাস অর্থাৎ ঘাসফড়িং, অথবা আরশোলা যেটা তেলাপোকা, পেরিপ্লানেটা আমেরিকানা, এটাও লিখে আসতে পারো। আর লেখার মধ্যে তুমি কিন্তু নিচে একটু দাগটা দিয়ে এসো, দাগ না দিলে টিচার মাইন্ড করবে। নিচে দাগ দিও আর কি, বৈজ্ঞানিক নাম লেখার সময় নিচে দাগ দিতে হয়। অনেকে আবার পণ্ডিতি করে কি করে, নিচে দাগ দেয় না, কিন্তু আবার ইতালিক অক্ষরে লেখা শুরু করে। ইতালিক অক্ষরে গিয়ে তোমার লিখতে বলছে কেউ, তুমি নর্মাল অক্ষরে লিখে নিচে দাগ দিয়ে দাও, তাহলেই তো হয়। সামনে আসি, একানোডার্মাটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। তারপরেও প্রশ্ন যদি দেয় আমরা একটু পড়ে রাখি। একানোডার্মাটা থেকে পানি সংবহনতন্ত্র, এই ওয়ার্ডটা খুব ভালো মতো মুখস্থ করে যাব। পঞ্চরীয় প্রতিসম খুব ভালো মতো মুখস্থ করে যাব। পেডিসিলারি যুক্ত বহিকঙ্কাল থাকে, এই 3টা ওয়ার্ড যেন মুখস্থ থাকে। আর এদের নালিকা পথ থাকে। প্রশ্ন আসবে নালিকা পথ কাদের চলনাঙ্গ, একানোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য এটা। নালিকা পথ চলনাঙ্গ থাকে একানোডার্মাটা পর্বে। তারপরে একানোডার্মাটার এক্সাম্পল কি, তারা মাছ। তারা মাছ দেখে এক্সট্রোপ্যাকটেন, এটা পুরোটা পারলে শিখে ফেলো, বাট এক্সট্রোপ্যাকটেন এতটুকু মাথায় রাখলে আমাদের মোর দেন এনাফ। মোটামুটি পালক তারা, তারা মাছ, দেখো তারা ওয়ার্ডগুলো যেখানে যেখানে পাবো ওগুলো হচ্ছে আমাদের একানোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য। ঠিক আছে, ভালো কথা। এখন লাস্ট অফ অল যে বাকি থাকে যেটা করডাটা, করডাটা পর্ব থেকে আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, এবং পারলে একটু দেখে যাবো কয়েকটা প্রশ্ন। আমি কিন্তু কিছু পড়াই দিলাম না, জাস্ট আমরা জানি করডাটা পর্বের মধ্যে স্থিতিস্থাপক নটোকর্ড থাকে, এবং করডাটা পর্বকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। ওই ভাগগুলো নিয়ে যদি একটু কথা বলি, এখান থেকে একটা এমসিকিউ আসবে দেখে আমি এই ছকটা আনছি। এই ছকটা অনেকের ক্ষেত্রে কঠিন হয়ে যাবে দেখে আমি একটু সহজ করে দিই। করডাটা একটা ফাইলাম। এই ফাইলামকে, অর্থাৎ ফাইলাম একটা বড় অর্থ, ফাইলামকে আবার কয়েকটা সাব ফাইলামে ভাগ করা হয়েছে। সাব মানে হচ্ছে এটার আন্ডারে কিছু কিছু ভাগ। সাবফাইলামের মধ্যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা তোমার পড়া লাগবে না তুমি যদি আগে না পড়ো, আর যদি আগে পড়ে থাকো একবার দেখে রাখতে পারো, সমস্যা নেই। তুমি পড়া শুরু করবা ভার্টিব্রাটা থেকে। অনেকে আবার কর্ডাটার জায়গায় ভার্টিব্রাটা লিখে আসো, কর্ডাটার জায়গায় ভার্টিব্রাটা লিখে আইসো না। কর্ডাটা একটা ফাইলাম, ভার্টিব্রাটা একটা সাব ফাইলাম। ভার্টিব্রাটার পরে আসে দুইটা শ্রেণী, সাব ক্লাস, সুপার ক্লাস। দেখো, সাব মানে আমরা মনে রাখবো তার নিচে, আর সুপার ক্লাস মনে রাখবো যে যে ক্লাসটা দেওয়া আছে তার উপরে। ক্লাস মানে হচ্ছে শ্রেণী। তোমার আমি মেন কথায় আসতেছি, শ্রেণীর উপরে যেটা ওটা সুপার ক্লাস, এতটুকু মাথায় রাখবো। সুপার ক্লাস আবার দুইটা আছে এখানে, একটা সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। তুমি যদি কিছু না পারো, সাইক্লোস্টোমাটা অংশটুকু পড়ার দরকার নেই, তুমি ন্যাথোস্টোমাটা থেকে পড়া শুরু করবা। অর্থাৎ আমি তাহলে সামারিটা বলি, সামারিটা এরকম দাঁড়ায় যে কর্ডাটার ভাগ হচ্ছে ভার্টিব্রাটার ভাগ হচ্ছে আবার ন্যাথোস্টোমাটা হচ্ছে একটা সুপার ক্লাস ন্যাথোস্টোমাটার মধ্যে আবার 7টা শ্রেণী আসছে। এটা হচ্ছে আমাদের আলটিমেট কথা। এইটা থেকে পরীক্ষায় এখন প্রশ্ন আসবে, কি প্রশ্ন আসবে, এই 3টা থেকে যে কোনো একটা। প্রথম কথা, এখান থেকে কিছু এমসিকিউ আসবে। কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরিজিস, সার্কোপটেরিজি, এই 3টা হচ্ছে মাছের শ্রেণী। এই মাছ থেকে কি এমসিকিউ আসবে, কোনটার পুচ্ছ পাখনা কিরকম। যেমন একটা কন্ডিকথিসের পুচ্ছ পাখনা হেটারো সার্কেল, পরেরটা হোমো সার্কেল, পরেরটা ডাইফ্রি সার্কেল, এই টাইপের প্রশ্ন। আইস কিরকম, প্রথমটা হচ্ছে প্লাকয়েড, সাইক্লোটিনয়েড, পরেরটা গ্যানয়েড, এই টাইপের প্রশ্ন। এগুলো আমি জানি, প্র্যাকটিস করছো বারবার, প্র্যাকটিস না করলে প্র্যাকটিস করে ফেলো, বোর্ডে আসা প্রশ্নগুলো প্র্যাকটিস করে ফেলো। তারপরে আসি অ্যামফিবিয়া, এইটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, একটা স্টার দিয়ে রাখি অ্যামফিবিয়াতে। অ্যামফিবিয়া হচ্ছে আমাদের উভচর। রেপটিলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। রেপটাইলস যেটা হচ্ছে এভিস থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আর ম্যামালিয়াতেও
অনেক বেশি। সো আমরা ম্যামালিয়া, রেপটিলা, অ্যাভিস বা শুধু অ্যাভিস আর ম্যামালিয়া এই দুইটার বৈশিষ্ট্যগুলো খুব ভালো মতো শিখে যাব, একদম মুখস্থ করে যাব। তাহলে এই চ্যাপ্টার থেকে কি কি পড়বো প্রথমত এমসিকিউর জন্য এই বেসিকটা ধারণা রেখে যাব। আমি তোমাকে একটা ধারণা দিলাম, বাকিটুকু তোমার পড়ার দায়িত্ব তোমার। তুমি শুরু থেকে এখান থেকে ন্যাথোস্টোমাটা থেকে শুরু করে কন্ডিকটিস, অ্যাক্টিনোপ্টেরিজিস, সার্কোপ্টেরিজিস 7টা ক্লাস শিখলা। ক্লাস শেখার পরে তোমার এখান থেকে মাথায় রাখতে হবে অ্যাভিস আর ম্যামালিয়ার ভিতরে পড়তে হবে, কারণ এটা সৃজনশীল আসবে। ভিতরে পড়ার জন্য কী কী করা লাগবে আমি দেখো লিখে আনছি মানে বই থেকে তুলে আনছি। তাহলে আমি সরাসরি চলে আসো, এখানে আসি। আচ্ছা, আইস কীরকম, পুচ্ছ ভাগনা কীরকম এটা পারবা, পিডিএফটা দিয়ে দিবনি, দেখে নিও। এখানে আসি, যেটা পড়ানো দরকার ওটা পড়াই দিচ্ছি কিছু। অ্যাভিস থেকে একটু পড়াই দিচ্ছি। অ্যাভিসের মধ্যে আমাদের পরীক্ষায় বলবে যে অ্যাভিস শ্রেণীর কয়টা বৈশিষ্ট্য, 4-5টা বৈশিষ্ট্য লেখো। কি লিখবো? অ্যাভিস শ্রেণী 4-5টা বৈশিষ্ট্য। প্রথমত দেহ পালকের ন্যায়, ভিতরে আরও অনেকগুলো আছে। তারপরে চঞ্চু থাকে, তারপরে মুখটা হচ্ছে এস আকৃতির বা এফ আকৃতির, তারপরে অগ্রপদ্ধতির ডানায় রূপান্তরিত হয়। এগুলো একটু বানায় বানায় লিখে দিব, মানে বানায় বানায় মানে যতটুকু পারা যায় ততটুকু লিখে দিব। তারপরে চঞ্চুতে পরিণত হয়। কিছু না পারলে বন্ধুটা দেখে যেভাবে সম্ভব ওইভাবে নীলকালি দিয়ে সুন্দর মতো 1 2 3 4 পয়েন্ট দিয়ে সবগুলো পয়েন্ট আকারে লিখে আসবো, কোনো ভেজাল করা যাবে না। তারপরে লাস্টে যারা বুদ্ধিমান আছো লিখবা নীলকালি দিয়ে উদাহরণ দিয়ে তুমি এখান থেকে কয়েকটা মাইরা দিবা, যে কপসাইচাস সোলারি যেটা দোয়েল এটা মারতে পারো, আরও যেগুলো তুমি পাখিটাকে নাম জানো তুমি ওগুলো লিখে আসতে পারো। মোদ্দা কথা অ্যাভিস থেকে প্রশ্ন আসবে। অ্যাভিস থেকে আসলে আমি তো 3-4টা দেখাই দিলাম, বাকিগুলো তোমার নিজ দায়িত্বে ভিতর থেকে একটু দেখে নিবা, টেস্ট পেপার থেকে দেখে নিবা। তারপরে আসি ম্যামালিয়া থেকেও প্রশ্ন আসবে। এখানে 2-3টা দেওয়া আছে, যেমন ম্যামালিয়া লোমে আবৃত থাকে, স্তন গ্রন্থি থাকে, তারপরে পিনা থাকে কানের মধ্যে, তারপরে আরও কিছু কথাবার্তা আছে ভিতরের দিকে, ওগুলো একটু দেখে রাখবো, আমরা খুব ভালো মতো একটু পড়ে রাখবো। ম্যামালিয়া সামারিটা কি প্রথম চ্যাপ্টার থেকে আর্থ্রোপোডা পড়বো, মলাস্কা পড়বো, প্লাটিহেলমিনথেস পড়বো। এগুলো কিন্তু পর্বের কথা বলতেছি। তারপরে শ্রেণী থেকে কি প্রশ্ন আসবে? শ্রেণী থেকে আসবে আমাদের ম্যামালিয়া, অ্যাভিস আর হচ্ছে রেপটিলা। এই কয়েকটা জিনিস দেখে যাব। আর অবজেক্টিভের জন্য যে বেসিক কথাগুলো ওগুলো তো পড়লামই। পরে আসো পরের চ্যাপ্টারে, আমরা চ্যাপ্টার 1 মোটামুটি দেখলাম। পরের চ্যাপ্টার থেকে অর্থাৎ ঘাসফড়িং থেকে আমরা হাইড্রা কিন্তু বলছি মোটামুটি। হাইড্রাতে নেমাটোসিস্টের গঠনটা একটু দেখবা, আর দেখাইলাম না নেমাটোসিস্টের গঠন এবং লুপিং সমারসল্টিং পার্ট টুকু একটু পড়ে যাবা, খুব ভালো মতো পড়ে যাবা। 2টা এমসিকিউ শিওরলি আসার মতো, লুপিং লম্বা দূরত্ব, সমারসল্টিং দ্রুত চলন, 2টা এমসিকিউ যেন আমরা পারি। পরের কথা ভাই, ঘাসফড়িংয়ের চোখের পুঞ্জাক্ষীর একক কি, এই এমসিকিউটা যেন আমরা পারি। পুঞ্জাক্ষীর একক কি? ওমাটিডিয়াম। সিম্পল, ওমাটিডিয়ামের গঠন ব্যাখ্যা করো। এখনই তুমি লেখো, এখনই তুমি এই চিত্রটা আঁকে ফেলো ভাই, কারণ ওমাটিডিয়ামের চিত্রটা আসার সম্ভাবনা 80% ওমাটিডিয়ামের চিত্র। তাহলে আসি কিভাবে আঁকবো। আমি তোমার একটা সুন্দর একটা চিত্র শিখার প্র্যাকটিস মানে শিখাই দিই। তুমি আগে দেখো তো, এই ছবি রাখতে পারবো না? এই ছবিটা কোনো ভেজাল আছে? এই ছবিতে ভেজাল আছে, তুমি আঁকতে পারবো না, তোমার ইচ্ছা থাকে না দেখে তুমি আঁকতে পারবে না, কিন্তু আঁকতে কিন্তু 2 মিনিটও লাগবে না খুব একটা। এই ছবিটা ইন্ডিকেট করে একটা ঘাসফড়িংয়ের আংশিক ব্যবচ্ছেদের পুঞ্জাক্ষীর ছবি। এখন তুমি যদি টিচারকে বুঝাই দাও তুমি পুঞ্জাক্ষী জিনিসটা বুঝো, এবং পুঞ্জাক্ষীর পরে এখান থেকে একটা পার্ট তুলে নিছো, তুমি একটা পার্ট তুলে নিয়ে এই ছবিটা আঁকবো না, এই ছবিটা আঁকবো। মানে আমি বুঝাইতে পারছি কি কি আঁকবা। মেইনলি তো আমাদের রাখতে হবে এই ছবিটা, যেটা হচ্ছে আমাদের ওমাটিডিয়ামের গঠন এবং কাজের একক, মানে পুঞ্জাক্ষীর গঠন কাজের একক ওমাটিডিয়ামের, এই ছবি রাখতে হবে। বাট পরীক্ষার হলে তুমি একটা চালাকি করবা, অন্যরাও তো এই ছবি আঁকবে, তুমি এই ছবি আঁকবা, লাভ কি হইলো? তুমি এটা কাজ করবা, তুমি আগে এই ছবিটা আঁকবা, আঁকার পরে তুমি একটু টান দিয়ে এখানে বড় করে মানে টিচারে বুঝাবা যে তুমি এই পুঞ্জাক্ষী জিনিসটা বুঝো। পুঞ্জাক্ষী হচ্ছে আমাদের ঘাসফড়িংয়ের একটা, মানে ঘাসফড়িং বলতে আর্থ্রোপোডা পর্বের একটা বৈশিষ্ট্য, এটা তুমি জানো। এটাকে তুমি ছোট থেকে মানে এটার একটা খণ্ড নিছো, তুমি খণ্ড নিয়ে এই ছবিটা আঁকছো, এটা হচ্ছে কথা। তারপরে এই ছবিটা আঁকার পরে মার্কিং করলাম, মার্কিং করে তারপরে তুমি পয়েন্ট দিবা, পয়েন্ট দিয়ে বেশ কয়েকটা 1-2টা কথা লিখে দিবা। কি কথা লিখবা আমি একটু বলে দিই। দেখো প্রথমে যে একটা কর্নিয়া, এই কর্নিয়া তৈরি করে কর্নিয়াজেন কোষ, তাহলে কর্নিয়াজেন কোষের কাজ হয়ে গেল, কর্নিয়া তৈরি করে। তারপরে দেখো ক্রিস্টালাইন কোন, এটা তৈরি করে ক্রিস্টালাইন কোন কোষ, তার মানে এই বেটার কাজ হয়ে গেল। রেটিনাল রঞ্জক আবরণী এবং আইরিশ রঞ্জক আবরণী, এগুলো হচ্ছে যখন মৃদু আলো এবং তীব্র আলো তখন দেখতে সাহায্য করে সংকোচন প্রসারণের মাধ্যমে, একটু পরে দেখতেছি আমরা এগুলো। রেটিনুলার কোষ, যেটা রেটিনুলার কোষ র্যাবডোম তৈরি করে, তাহলে রেটিনুলার কোষের কাজ পাইরে গেলাম। মাঝখানে একটা করে লাইন লিখলেও কিন্তু 20টা লাইন হয়ে যায়, কারণ এখানে পয়েন্টই আছে 10টার মতো। দেখো এখানে তাহলে ক্রিস্টালাইন কোন কোষ, এগুলার কাজ কি খুব ভালো মতো একটু পড়ে যাব, দেখে যাব। আইরিশ রঞ্জক আবরণী তীব্র আলোতে প্রসারিত হয়, মৃদু আলোতে সংকুচিত হয়। তারপরে দিকে
এখানে কই যেন, তারপরে র্যাবডমের কাজ হচ্ছে আলো গৃহীত হয় এরকম ভিত্তি পর্দা স্নায়ুতন্ত্র। মোটামুটি চিত্র রাখতে পারলে আর কয়েকটা পয়েন্ট দিয়ে দিতে পারলে টিচার ইমপ্রেস হয়ে যাবে, তোমরা 4-এ 4 দিবে, এই জায়গাতে 3-এ 3 দিবে, এটাতে কোনো কনফিউশন নাই। পরের কথায় আসি। পরের কথা হচ্ছে ওমাটিডিয়ামের গঠন আমরা বুঝলাম, ওমাটিডিয়ামের কাজ টাজ বুঝলাম। তারপরের কথা যেটা, কিভাবে ঘাসফড়িং মৃদু আলো এবং তীব্র আলোতে অ্যাপোজিশন অর্থাৎ মোজাইক এবং সুপারপজিশন প্রতিবিম্ব গঠন করে, এটা তোমার ঘ নাম্বারে অথবা গ নাম্বারে দিতে পারে, এবং এটা যেন আমরা পরীক্ষার হলে পাইরে আসতে পারি। কিভাবে পারবো একটু সিম্পল, একটু মানে তোমাকে দেখায় বুঝাই দিই। যখন মোজাইক প্রতিবিম্ব হয়, অর্থাৎ এটা তো অ্যাপোজিশন না, আম, হ্যাঁ এটাই এটাই অ্যাপোজিশন, মোজাইক প্রতিবিম্ব যেটাই হোক। আচ্ছা, মোজাইক প্রতিবিম্বতে মুদ্রা কথা এখানে তীব্র আলোতে হয়, তীব্র, আর সুপার পজিশন হয় মৃদু আলোতে। এই প্রথম এমসিকিউ, মৃত লিখলাম কেন, মৃদু, মৃদু আলোতে হয় প্রথম এমসিকিউ। দ্বিতীয় এমসিকিউ, এই যে তীব্র আলোতে মোজাইক প্রতিবিম্ব হলো, এখানে ফিচারটা কি? ফিচারটা হচ্ছে এই যে আমাদের এই তিনটা ওমাটিডিয়াম আমি তিন পাশে রাখলাম, রাখার পরে এই যে এখানে যে আমাদের ভিত্তিপর্দাটা আছে, ভিত্তিপর্দাই তো র্যাবডম, সরি র্যাবডমটা যে আছে, ভিত্তিপর্দার উপরে লাগানো র্যাবডম, তিনটা র্যাবডমে 3 রকমের বিম্ব আসবে। তুমি এগুলা এইভাবে ক্রস টস এগুলা দেওয়ার টাইম পাবা না পরীক্ষার হলে। তুমি কি করবে আমি দেখাই দিচ্ছি। এখানে এক্স ওয়াই জেড তিনটা তিনটা এই সেরা, তিনটা বিম্ব আছে এখানে। তিনটা জিনিস আছে, সাপোজ তিনটা ছবি আছে, একটা ঘাস ফড়িং তিনটা জিনিস দেখবে। সো কিভাবে দেখবে ও? যখন আলোটা তীব্র থাকে তখন এখানকার রঞ্জক আবরণগুলো, অর্থাৎ আইরিশ রঞ্জক আবরণী, রেটিনোর রঞ্জক আবরণী, এই যে দেখো দেওয়া দেওয়া আছে কোথায় যেন, ওই যে রঞ্জক আবরণগুলো আস্তে আস্তে প্রসারিত হতে থাকবে। ভালো, প্রসারিত হতে থাকলে কি লাভ? লাভ হইলো যে এখন যখন আলোগুলা পড়বে সরাসরি এখানে বেঁকে যাওয়ার ঘটনাটা হবে না, বা এখানে প্রতিসরণের কোনো হিসাব নিকাশ থাকবে না। এখানে যে পরিমাণ মানে যেখান থেকে আলোটা আসতেছে ওই পজিশনেই তোমার আলোটা এসে মিলবে। এই জায়গাতে যেখান থেকে আলো পড়তেছে ওইখানে এসে মিলবে, যেখানে আলো পড়তেছে ওইখানে এসে মিলবে। আমি যে তিনটা দাগ দিছি ওই তিনটা দাগে তুমি পরীক্ষার হলে দিবা। এগুলা ডট ডট মাঝখানে মারাইতে যাও না, দরকার নাই। তারপরের কথা, তারপরে আমরা যখন সুপারপজিশন এই পয়েন্ট লিখবো, সুপারপজিশন পার্টের মধ্যে দিলাম, আগের মতোই দিলাম, বাট এখানে দেখো কাহিনীটা কি। আইরিশ রঞ্জক আবরণী, রেটিনুল রঞ্জক আবরণী, অর্থাৎ রঞ্জক আবরণীগুলো সংকুচিত হয়ে গেছে। কেন? কারণ আলো নাই, মৃদু আলো, মৃদু আলোর কারণে সংকুচিত হয়ে গেছে। আচ্ছা, সংকুচিত হওয়ার পরে কি হবে? হওয়ার পরে এখানে দেখো একটা ঘনত্বের তারতম্য হচ্ছে। ঘনতে যেহেতু তারতম্য হচ্ছে, তুমি একটু খেয়াল করে অ্যান্সার করবা। এইটা লাগাবা, এই পর্যন্ত আনবো, আনার পরে জাস্ট ঘুরে এই মাঝখানেরটাতে লাগাই দিব এই আলোক রশ্মিটা। উপর থেকে যেটা পড়ছে এই পজিশনে আনবো, উপর থেকে যেটা পড়ে ওইটা আমাদের মানে নির্দিষ্ট জায়গাতেই তো প্রতিবিম্ব গঠন করে। পরেরটা যেখান থেকে পড়ছে একটু ঘুরে মাঝেরটাতে আনবো। তিনটা বিম্বের একটা জায়গায় সুপার পজিশন হচ্ছে, একটা জায়গাতে এসে পড়তেছে, বাকি ডট ডট গুলো দিব না, একটা জায়গায় আসতে পড়তেছে, যার কারণে এটা আমরা সুপার পজিশন নাম দিছি, বা সুপার পজিশন হিসাব নিকাশটা আসবে। আশা করি এটা পারবো। এখন আমরা একটু পার্থক্যটা দেখি। পার্থক্যের মধ্যে মোজাইক প্রতিবিম্ব এবং সুপার পজিশন দুইটার মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে আসার মতো প্রশ্ন। আমরা 1 মিনিট পরে ক্লাসটা শুরু করি, আজান দিচ্ছে বাইরে।
আচ্ছা আসো এখন পরের টপিকে চলে যাই। পরের টপিকের মধ্যে আমাদের সুপারপজিশন এবং অ্যাপোজিশনের মধ্যে পার্থক্যটা, অর্থাৎ এখানে মোজাইক প্রতিবিম্ব হয় প্রথমত আমাদের উজ্জ্বল আলোতে, এটা প্রথমত মনে রাখবো। দ্বিতীয় কথা, সুপারপজিশন হয় মৃদু আলোতে বা স্তিমিত আলোতে। এখন দ্বিতীয় কথা, মোজাইকে যখন উজ্জ্বল প্রতিবিম্ব তখন হবে, তখনই আমাদের প্রতিসরিত হবে। কি প্রতিসরিত হবে? আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনুলার রঞ্জক আবরণী, দুইটা জিনিস প্রতিসরিত হবে। তারপরে কথা, বাকিগুলো এখানে কি হবে? সংকুচিত হবে। এদিকে এই পার্টের মধ্যে উলম্বভাবে আলোকরশ্মি ওমাটিডিয়ামের মধ্যে প্রবেশ করবে, আর এখানে উলম্বভাবেও প্রবেশ করবে, তির্যকভাবেও প্রবেশ করবে। এই পয়েন্টটা যেন আমরা উল্লেখ করতে পারি। কেন উলম্ব এবং তির্যকভাবে? কারণ এখানে দুইটা জিনিস তো আমাদের, একটা সংকুচিত হয়েছে, একটা প্রসারিত হয়েছে। দেখো, একটা উলম্বভাবে, একটা তির্যকভাবে, দুইভাবেই আমাদের এখানে কিন্তু আলো পতিত হচ্ছে। আশা করি এগুলা পারবো। সেম পরের কথায় আসি। এখানে একটা উজ্জ্বল সুস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হচ্ছে, বাট অপরপক্ষে আমরা যদি এদিকে খেয়াল করি, একটা সামগ্রিক অর্থাৎ একটা ঝাপসা সামগ্রিক প্রতিবিম্ব তৈরি হয়। কোথায়? প্রশ্ন আসবে এটা, ঝাপসা সামগ্রিক প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? সুপারপজিশন নাকি মোজাইকে? সুপারপজিশনে। আশা করি এগুলো যেন আমরা পারি। মনে রাখবো, সুপারপজিশন মানে একটার উপর আরেকটা পড়ে গেছে, যার কারণে ঝাপসা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। পরের এমসিকিউতে আসি। পরের এমসিকিউ আমাদের চ্যাপ্টার 3-তে, পরের এমসিকিউ না, পরের টপিকে, চ্যাপ্টার 3-তে। চ্যাপ্টার 3 এর এই ছকটা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট। যাদের মেডিকেলের প্রস্তুতি একটু একটু আছে তারা খুব ভালো মতো মানে রিলেট করতে পারবা, আর যাদের প্রস্তুতি নাই কোনো সমস্যা নেই, ঠান্ডা মাথায় একটু দেখি, সহজ হয়ে যাবে। কি ব্যাপারটা কি এখানে? ব্যাপারটা হচ্ছে, তোমার একটা সিকিউ আসবে, পাকস্থলীতে কি কি পরিপাক হয়, এই টাইপের একটা সিকিউ। আমি সিকিউ আর দেখাইলাম না, কি একদম অ্যান্সার বলে দিচ্ছি সরাসরি। পাকস্থলীতে কি পরিপাক হয়, ক্ষুদ্রান্তে কি পরিপাক হয়, যকৃতের কাজ কি, অগ্ন্যাশয়ের কাজ কি। এই 3-4টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন দিবে, লাস্টে দিয়ে দিতে পারে বিএমআই। বিএমআই দিলে তো কথাই নেই, বিএমআই ওজন বাই উচ্চতা হোল স্কোয়ার। ওই বিএমআই টিএমআই এর দেখানোর দরকার নেই, আমরা মেইন পরে চলে আসি। প্রথম কথা মাথায় রাখতে হবে, পাকস্থলীতে শুধুমাত্র আমাদের আমিষ জাতীয় খাবার পরিপাক হয়, এবং কিছু পরিমাণে চর্বি পরিপাক হয়। এই দুইটা কথা মাথায় রাখবো। যেহেতু ভাইয়া আমিষ পরিপাক হয়, আমিষ পরিপাককারীর জন্য দায়ী পাকস্থলীতে কোন এনজাইম আছে, এই প্রশ্নটাও এমসিকিউতে আসবে। কি টাইপের প্রশ্ন? মানে কি আছে আমিষ পরিপাকের জন্য? প্রোটিন পরিপাকের জন্য পেপসিন আছে। কোথায়? পাকস্থলীতে পেপসিন। যদি ট্রিপসিন কথাটা পাও, তাহলে কোথায় তাকাবা হচ্ছে ক্ষুদ্রান্ততে ট্রিপসিন থাকে। পেপসিন থাকে কোথায়? পাকস্থলীতে। এই এমসিকিউটার জন্য পারি। পরের কথা, এখানে কি হয়, কি থেকে কি হয়, এই টাইপের প্রশ্ন দিচ্ছে। একটা জিনিস মাথায় রাখবো, পাকস্থলীতে আমরা অ্যামিনো অ্যাসিড, কোথাও বইতে আছে অ্যামিনো অ্যাসিড লাস্টে তৈরি হয়, কোথাও দেখো অ্যামিনো অ্যাসিড কথাটা নাই। আমরা কিন্তু জানি যে নর্মালি প্রোটিনকে পরিপাক যদি করি, প্রোটিন বা আমিষকে যদি পরিপাক করি, এখানে প্রোটিওলাইটিক এনজাইম লাগে। প্রোটিওলাইটিক এনজাইম বলতে যেগুলো প্রোটিনকে পরিপাক করে। যেমন এখানে ট্রিপসিন দিতে পারি, পেপসিন দিতে পারি। পেপসিন যদি দেই, পেপসিন দিলে এখানে তৈরি হবে প্রোটিওস পেপটন, অর্থাৎ প্রোটিনের ছোট ভাই তৈরি হবে। প্রোটিনের সব থেকে ছোট ফরম্যাট হচ্ছে অ্যামিনো অ্যাসিড, ওইটা তৈরি হবে না পাকস্থলীতে, তৈরি হয়েছে এখানে প্রোটিওস আর পেপটন। এটাই তো মাথায় রাখবো। আবার বলি, প্রোটিওস পেপটন কই তৈরি হচ্ছে? পাকস্থলীতে পেপসিন এনজাইম দ্বারা। কিন্তু তুমি এখানে পেপসিনের বদলে যদি ট্রিপসিন লাগাইতা, এখানে যদি জাস্ট দিতা ট্রিপসিন, তাহলে কথাটা টোনটা চেঞ্জ হয়ে যাবে। ক্ষুদ্রান্তে পরিপাক হচ্ছে, তখন কিন্তু অ্যামিনো অ্যাসিড আসতে পারে। এই বেসিক পার্থক্য যেন আমরা পারি, এখানে অ্যামিনো অ্যাসিড কথাটা পরে আনতে পারি, নো প্রবলেম। প্রোটিওস পেপটন আনতে পারি, অ্যামিনো অ্যাসিড কথাটাও আনতে পারি, এটা যেন সবাই আমরা পারি পরীক্ষার হলে। তারপরে কথায় আসে, দেখো এখানে তুমি কিন্তু এইভাবে লেখার কোনো দরকার নেই যে প্রভাবিত খাদ্য কোনটা, সরলীকৃত খাদ্য কোনটা, এইভাবে লিখবো না, আমরা বিক্রিয়া দিয়ে লিখবো, নীলকালি দিয়ে লিখবো। এখানে দেখি কি হয়, প্রোটিন দেখো পরিণত হয় প্রোটিওজ এবং পেপটনে, অ্যামিনো অ্যাসিড হবে না। তারপরে দিকে এখানে গ্যাস্ট্রিক লাইপেজ, বললাম না কিছু পরিমাণে চর্বি, ওইখান থেকে গ্যাস্ট্রিক লাইপেজ ওয়ার্ডটা আনবো। চর্বি পরিপাকের জন্য আমরা জানি লাইপেজ এনজাইম লাগে, প্রোটিনের জন্য লাগে হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক এনজাইম হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে পাকস্থলীতে, একটা হচ্ছে ক্ষুদ্রান্তে। পাকস্থলীর জন্য লাগে হচ্ছে পেপসিন, ক্ষুদ্রান্তের জন্য লাগে হচ্ছে ট্রিপসিন। বেসিক পার্থক্য। কার্বোহাইড্রেটের জন্য কি লাগে? অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইমগুলো আমরা একটু পরে দেখতেছি। গ্যাস্ট্রিক লাইপেজ মাখনের চর্বিকে শুধুমাত্র ভাঙবে, ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করবে। অর্থাৎ এখানে একটা সিগনিফাইং কথা আছে যে তোমার লিপিড পরিপাকের জন্য কি কি লাগে। লিপিড পরিপাকের জন্য মানে কি কি লাগে? এখানে লাইপোলাইটিক এনজাইম লাগে। লাইপোলাইটিক এনজাইম কারা? যেমন এখানে একটা হচ্ছে লাইপেজ, ম্যাক্সিমাম ক্ষেত্রে লাইপেজই হয়, এটা এখানে গ্যাস্ট্রিক লাইপেজ। তাহলে লাইপেজ হচ্ছে লাইপোলাইটিক এনজাইম। লাইপেজ লিপিড পরিপাক করে এবং লাস্টে তৈরি হবে কি? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। বেসিক কথা দেখো,
একদম বেসিক কথা, লিপিড পরিপাক হলে কি হয়, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। প্রোটিন পরিপাক হলে কি হয়, প্রোটিওজ পেপটন। এবং যদি ক্ষুদ্রান্তে করি তাহলে অ্যামিনো অ্যাসিড লিখতেও পারি। তারপরে কার্বোহাইড্রেট যদি বা শর্করা যদি পরিপাক করতে যাই, শর্করা এক একটা এক এক রকম আছে, ওই এক একটার উপর ডিপেন্ড করে এক এক রকম ভাবে আমরা এক এক এনজাইম দিয়ে ভাঙবো। দেখো কিভাবে, তোমার এই প্রশ্ন গেল পাকস্থলীতে কিভাবে আমিষ পরিপাক হয়, এটা গেল। তারপর আসো এইখানে ক্ষুদ্রান্তে কিভাবে তোমার কার্বোহাইড্রেট পরিপাক হয়। ক্ষুদ্রান্তের দুইটা রস নিঃসৃত হয় দুই জায়গাতে থেকে, একটা হচ্ছে প্রথমে অগ্নাশয় রস আর একটা হচ্ছে আন্তরিক রস। আন্তরিক রস হচ্ছে ক্ষুদ্রান্তের নিজস্ব রস, অগ্নাশয় রস হচ্ছে অগ্নাশয় থেকে আসা রস। একটু পরে আমি ছবি দেখাবো, একটু পরে আমরা ওইটা দেখে বুঝতে পারবো। মেন কথায় আসি, মেন কথা হচ্ছে ক্ষুদ্রান্তের পার্টের মধ্যে লিপিড পরিপাককারী কিছু এনজাইম আছে, আমিষ পরিপাককারী কিছু এনজাইম আছে, কার্বোহাইড্রেট পরিপাককারী কিছু এনজাইম আছে। এইটা থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাককারী, এখান থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। আর এখানেও দেখো কার্বোহাইড্রেট পরিপাককারী কিছু আছে। তুমি যদি একান্তই কিছু না পারো তাহলে তুমি এগুলা লেখার দরকার নেই, অগ্নাশয় রস থেকে কি কি আসে, আন্তরিক রস থেকে কি কি আসে, এগুলো তোমার প্যাচ করার কোনো দরকার নেই। তুমি সিম্পল ভাষায় এই যে এগুলা লিখবা, ল্যাকটোজ, ল্যাকটোজ ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজে পরিণত হয়। এই যে এই এনজাইমটা এখানে লাগাই দিবা জাস্ট। মল্টোজ, মল্টোজ ভেঙে গ্লুকোজ প্লাস গ্লুকোজে পরিণত হয়, মল্টেজ এনজাইমটা এখানে লাগাই দিবা। তারপরে দেখো সুক্রোজ, সুক্রোজ ভেঙে তৈরি হয় গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তুমি জাস্ট এই সুক্রেজ এনজাইমটা এই সুক্রোজের এখানে লাগাই দিবা। আবার দেখো অ্যামাইলেজ এনজাইম স্টার্চের জন্য, অর্থাৎ টোটাল স্টার্চ, একটা পলিস্যাকারাইড, গাঠনিক পলিস্যাকারাইড স্টার্চ, আমি যদি ভুল না করি সঞ্চয়ী পলিস্যাকারাইড। আর গাঠনিক পলিস্যাকারাইড হচ্ছে আমাদের সেলুলোজ, হেমিসেলুলোজ, এগুলো। আচ্ছা, স্টার্চকে ভাঙার জন্য এখানে লাগবে অ্যামাইলেস। তুমি যদি কিছু না মনে থাকে লিখে দিবা শুধুমাত্র অ্যামাইলোলাইটিক এনজাইম, কিছু না মনে থাকলে। আর যদি মনে থাকে তাহলে তো হইলই। এভাবে তুমি জাস্ট একটা একটা করে বসাই দিতে পারো যে কোথায় কোনটা পরিপাকের জন্য দরকার হয়। পরের প্রশ্নতে আসি, পরের ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার আসবে এখান থেকে। কই 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 গেল, এই যে পাইছি। পরে ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে অগ্নাশয় থেকে, একটা প্রশ্ন আসতে পারে। অগ্নাশয় থেকে আসলে তোমার এই চিত্রটা খুব ভালো মতো আঁকা শিখতে হবে, এবং আঁকা শেখার পরে তোমার মার্কিংও শিখতে হবে। এটা হচ্ছে অগ্নাশয়ের মাথা, এটা অগ্নাশয়ের লেজ, এবং এখান দিয়ে যে ভাগটা চলে গেছে এটা হচ্ছে আমাদের ডিওডেনাম। তাহলে আমরা জানি ক্ষুদ্রান্তের তিনটা ভাগ আছে, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। বৃহদান্ত্রের মধ্যে আবার তিনটা ভাগ আছে, একটা হচ্ছে সিকাম, কোলন, মলাশয়। প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, নিচের কোনটি ক্ষুদ্রান্তের ভাগ নয়, নিচের কোনটি বৃহদান্ত্রের ভাগ নয়, এগুলোর জন্য আমরা পরীক্ষার হলে পাইরে আসতে পারি। তারপরের কথা, এই অগ্নাশয় থেকে প্রশ্ন আসলে ছবিটা আগে দিব, তারপরে অগ্নাশয়ের মধ্যে প্রশ্ন এরকম আসবে যে অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়। অ্যান্সার সিম্পল, একই সাথে এটা বইখরা, একই সাথে এটা অন্তঃখরা। বইখরা মানে কি, বইখরা মানে এনজাইম। তাহলে এনজাইমের মতো যেহেতু কাজ করে, অর্থাৎ এখান থেকে অনেক এনজাইম নিঃসৃত হয়, একটু আগে দেখে আসলাম, ওগুলো হচ্ছে বইখরা গ্রন্থির কাজ। আর অন্তঃখরা গ্রন্থি হচ্ছে এখান থেকে কিছু হরমোন রিলিজ হয়। কি কি হরমোন, এখান থেকে বইখরা গ্রন্থির কথাগুলো লিখবো। এনজাইম খরিত হয় লোবিউল থেকে, তারপর উইংসাং নালী দিয়ে বের হয়ে যায়, বের হয়ে তোমার ক্ষুদ্রান্তে প্রবেশ করে, এগুলা হ্যান ত্যান কথাবার্তাগুলো লিখবো। অন্তঃকরা গ্রন্থি এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে ব্যবহার করা হয়। কিভাবে এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে ব্যবহার করা হয়, এখানে আলফা সেল থেকে গ্লুকাগন খরিত হয়, বিটা সেল থেকে ইনসুলিন খরিত হয়। আলফা সেলের কাজ কি, অর্থাৎ গ্লুকাগন খরিত হয়, যে গ্লুকাগনের কাজ কি, রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করবে। গ্লুকাগন গ্লুকোজের পরিমাণ বাড়ায়, ইনসুলিন গ্লুকোজের পরিমাণ কমায়। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এমসিকিউতেও আসে, এগুলোর জন্য আমরা পারি পরীক্ষায়। তারপরে ইনসুলিনের কাজ কি, এই হরমোন গ্লুকোজের পরিমাণ কমায়। ইনসুলিনকে খরিত করে বিটা সেল। ডেল্টা সেলের কাজ কি, ডেল্টা সোমাটোস্ট্যাটিন খরিত করে। সোমাটোস্ট্যাটিনের কাজ কি, আলফা বিটা সেলকে নিয়ন্ত্রণ করবে সোমাটোস্ট্যাটিন। তারপরে দিকে পিপি সেল প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ করবে। এই টাইপের প্রশ্ন যেন আমরা মোটামুটি পারি, আশা করি পারবো, এবং অগ্নাশয়ের হিসাব নিকাশগুলো পারবো। এগুলা ছবি যেন আঁকতে যাও না আবার, এগুলো দরকার নেই। তারপরে দিকে আসি আমরা লিভার সেল থেকে। লিভার থেকে কি বেশ কয়েকটা এমসিকিউ আসবে। প্রথম এমসিকিউ, লিভারের আবরণকে কি বলবো, গ্লিসেন্স ক্যাপসুল। এই যে দেখো সুন্দর মতো লেখা আছে, লিভারে থেকে কেন্দ্রীয় শিরা সাইনুসয়েড। গ্লিসেন্স ক্যাপসুল কোথায় থাকে, লিভারে। কাপ্পার সেল, লিভারের ম্যাক্রোফেজ। এই তিনটা এমসিকিউর জন্য লিভার থেকে পারি। লিভার থেকে যদি কোনো সিকিউ আসে, অর্থাৎ যকৃৎ থেকে কোনো সিকিউ আসলে, একটা দুইটা সিকিউ এভাবে আসে যে যকৃতের ভূমিকা লেখো। যকৃতের ভূমিকা যদি লিখতে বলে তাহলে তোমার জন্য একদম গোল্ডেন চান্স। গোল্ডেন চান্স কেন, কারণ যকৃতের ভূমিকা বললে তুমি সঞ্চয় ভূমিকা, বিপাকীয় ভূমিকা, যত ভূমিকা আছে সব লিখে দিবা, কোনো বাকি নাই কিছু। কি কি লিখবো দেখে শুধু পয়েন্ট পড়ে গেলেও তোমার 2 পেজ লেখা হয়ে যাবে, শুধু পয়েন্ট পড়ে যাবে।
কি কি পয়েন্ট পড়ে যাবা? গ্লাইকোজেন সঞ্চয় করে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে। তারপরে তুমি এখানে রক্ত সঞ্চয় লিখবা 1500 ml রক্ত সঞ্চয় করে। তারপরে ভিটামিন সঞ্চয় করে, এটা লিখে দিবা। ভিটামিন এ ডি, ভিটামিন বি 12, ফলিক অ্যাসিড সঞ্চয় করে। পিত্তরস সঞ্চয় করে, হ্যান ত্যান অনেক কিছু সঞ্চয় করে, কারণ যকৃতের সাথে পিত্ত জমা থাকে। কোথায় যকৃতের ছবিটা যেন, কোথায় যেন, আচ্ছা পরে আছে। পিত্ত জমা থেকে, তারপরে দেখো চর্বি সঞ্চয় করে, অ্যামিনো অ্যাসিড জমা করে, খনিজ সঞ্চয় করে। যকৃতের বিপাকীয় ভূমিকা, এই লাইনটাই কেটে দিবা। তুমি ভূমিকা লিখতেছো, তাহলে শর্করা বিপাকে কাজ করে। এই পয়েন্ট দিয়ে তুমি ভিতরের দিকে কয়েকটা লাইন লিখে দিলা, গ্লাইকোজেনেসিস, তারপর হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, এই কয়েকটা লাইন লিখে দিলা। তারপরের দিকে সামনে আগাবা, লাইপোজেনেসিস, লিপিড তৈরির প্রক্রিয়া লাইপোজেনেসিস। তারপরের দিকে সামনের দিকে আগালে এগুলা এগুলা দরকার নাই, এগুলা পণ্ডিতি করা দরকার নেই। প্রোটিন বিপাকে সাহায্য করে, অর্থাৎ কোনো কিছু বাদ নাই, যকৃতের ভূমিকার মধ্যে কোনো কিছু বাদ নাই। দুইবার রিডিং দিবা, শেষ। দুইবার, আসলেই দুইবার রিডিং দিবা, যকৃতের কাজ কি একদম পড়া শেষ। একদম আমি তোমাকে একদম কমাই দিতেছি পড়া ভাই। তারপরে দিকে ইউরিয়া তৈরিতে ব্যবহার করা হয় যকৃৎ। আবার লিখো না কিডনি, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, ইউরিয়া তৈরি হয় কোথায়? অর্নিথিন চক্রের মাধ্যমে যকৃতে। আবারও বলে দিচ্ছি, ইউরিয়া তৈরি হয় অর্নিথিন চক্রের মাধ্যমে যকৃতে। কোথায় যেন লেখা আছে বইয়ের, এখানে লিখে দিই। অর্নিথিন চক্র কোথায় হয়? অর্নিথিন চক্র হয় যকৃতে, এবং এই চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। তারপরে প্লাজমা প্রোটিন সংশ্লেষ করে, এবং কোন প্লাজমা প্রোটিন সংশ্লেষ করে না? গামা গ্লোবুলিন ছাড়া সবই সংশ্লেষ করে। এই যে এটা একটু শিখে রাখবো, সব প্লাজমা প্রোটিন সংশ্লেষ করে, হরমোন সংশ্লেষ করে, লিপিড সংশ্লেষ করে, লিপিড বিপাক করে, হ্যান ত্যান যা যা পাবা। লোহিত রক্তকণিকা উৎপাদন করে, কারণ ছোট বাচ্চাদের যকৃৎ থেকে লোহিত রক্তকণিকা তৈরি হতে পারে। তারপরে দিকে হিমোগ্লোবিন ভাঙতে পারে, হিমোগ্লোবিন ভেঙে বিলিবার্ডিন, বিলিরুবিন, হিমগ্লোবিনে পরিণত করে। তারপরে বিলিবার্ডিন, বিলিরুবিন তৈরি করে। দেখছো অনেকগুলো কথা হিসাব পড়ে যকৃতের ভূমিকাতে। পিত্ত উৎপাদন করতে পারে। তুমি জাস্ট একটা কাজ করতে পারো, একটা খাতায় পয়েন্টগুলো সিরিয়াল করে লিখতে পারো, তাহলে কিন্তু অনেক ভালো। পয়েন্টগুলো সিরিয়াল করে লিখলে আমাদের 2 পেজ পড়া হয়ে যাবে, লেখা হয়ে যাবে। তারপরে দিকে হরমোন সংশ্লেষ করে, একই কথা দেখছো বারবার। তারপরে হরমোন ভাঙে, সংশ্লেষও করে আবার ভাঙেও। তারপরে দিকে টক্সিন অপসারণ করে, তাপ উৎপন্ন করে। অনেকগুলা কথা একবার এসে পড়ছে। যকৃতের ভূমিকা যদি কেউ না পারো, এবং কেউ যদি না এটা অ্যান্সার করো, তোমার থেকে বোকা আর কেউ নাই। যকৃতের ভূমিকা যদি আসে আর যদি অ্যান্সার না করো, আরেকটা বোকার কাজ হবে এরকম, যে যকৃতের একটা প্রশ্ন আসছে, তুমি চিত্রটা দিয়ে আসো নাই। কোন চিত্র? এই চিত্রটা। দয়া করে এই চিত্রটি একটু প্র্যাকটিস করো। চিত্র যত আঁকবা তত মার্ক বেশি আসবে। এখানে দেখো কি, তুমি যকৃতের চিত্র, পাকস্থলী চিত্র, অগ্ন্যাশয় চিত্র, তিনটা একসাথে ধরছে। তুমি এখান থেকে যকৃতের চিত্রটা খুব ভালো মতো প্র্যাকটিস করবা, এবং যকৃতের মধ্যে এখানে যে পিত্ত থলিটা দেওয়া আছে এটা একটু ভালো মতো প্র্যাকটিস করবা। একটু ভালো মতো বুঝাই দিবা যে এখানে যে পাকস্থলীর ফান্ডাস, তারপরে এটা হচ্ছে আমাদের কার্ডিয়া, এটা হচ্ছে পাইলোরাস, পাইলোরাসের পরের যে পার্টটা এটা হচ্ছে ডিওডেনাম। ডিওডেনাম, ডিওডেনামে এখানে দেখো উন্মুক্ত হয়েছে পিত্তথলিটা, পিত্তথলি যে পিত্তনালীটা, ডিওডেনামে সে উন্মুক্ত হয়েছে। এটা একটু দেখাই দিলা। পারলে আবার অগ্ন্যাশয় আঁকতে পারো, অগ্ন্যাশয়ের যে এখানে যে নালীটা আছে অগ্ন্যাশয় নালী, এটাও তোমার উন্মুক্ত হয়েছে। তাহলে এগুলো একটু দেখাই দিলে কি হবে, টিচারের চোখে তুমি মানে হিরো হয়ে যাবা, বুঝতে পারবে যে টিচার তুমি তুমি সব কিছু পারো, সব বুঝো। ছবিটা দেখলে তোমার বোঝা হয়ে যাবে যে যকৃতের কাজ তুমি জানো। কারণ যকৃৎ থেকে যে পিত্ত রস খরিত হয়, পিত্ত রস আবার ক্ষুদ্রান্তের মধ্যে ডিউটেনামের মধ্যে বিপাকে, অর্থাৎ প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট সব কিছু ছোটোখাটো, মানে কার্বোহাইড্রেট না, সব কিছু ছোটোখাটো জিনিস বিপাকে সাহায্য করে। মানে মূল কথা সবই করে, এখানে কোনো কিছু বাকি নাই। তারপরে তারপরে দিকে পিত্তরসের কাজ, এগুলা খুব একটা পড়ে লাভ নাই। আমরা তাহলে যকৃতের চিত্রটা আঁকানো প্র্যাকটিস করব, এবং এটাই চ্যাপ্টার থেকে কি বলি, চ্যাপ্টার 3 থেকে আমরা আগে কোথায় কোথায় কি পরিপাক হয় এটা আগে শিখবো। দ্বিতীয় কথা শিখবো যকৃতের কাজ, অগ্ন্যাশয়ের কাজ, যকৃৎ প্লাস অগ্ন্যাশয় এগুলোর কাজ শিখবো। এবং আমি যেভাবে একটু বলে দিলাম যে অগ্ন্যাশয়ের মধ্যে তুমি বহিঃখরাকারা, অন্তঃখরাকা কিভাবে, যকৃতের যে কাজ সিরিয়ালি হবু সবগুলো পড়ে ফেলবো। সঞ্চয় ভূমিকা, বিভাগীয় ভূমিকা ওইভাবে না পড়ে সিরিয়ালি সবগুলো কাজই পড়ে ফেলবো, 2বার লিখবো, হয়ে যাবে। যকৃতের চিত্রটা আঁকবো, অগ্ন্যাশয়ের চিত্রটা আঁকবো। তাহলে চ্যাপ্টার 3 থেকে এগুলাই। আর আসলে বিএমআই টপিকটা আসতে পারে, বিএমআই থেকে তুমি বিএমআই এর ছকটা পড়ে যাও, কারণ এই ছক থেকে প্রশ্ন আসবে। আদর্শ বিএমআই কত? 24.99 পর্যন্ত, 18.5 থেকে। আদর্শ বিএমআই কত? বিএমআই এর প্রথম স্তর কোনটা, দ্বিতীয় স্তর কোনটা, অতিরিক্ত ওজন কোনটা, এগুলো যদি না পারো, করার কিছু নাই, তোমার লাইফ তোমার হাতে। এগুলো যদি না পারো, বিএমআই থেকে কোনো প্রশ্ন এমসিকিউতে, করার কিচ্ছু নাই। খুবই ডিসগ্রেসফুল, খুবই খুবই খারাপ লাগবে তোমার, আমার না।
তোমার খারাপ লাগবে তুমি যদি ওই টাইপের প্রশ্নগুলো না পড়ো বিএমআই থেকে। পরের প্রশ্ন, এই যে অবজেক্টিভের এই প্রশ্নটা দেখবে কালকে দিছেই, কালকে মানে যেদিন পরীক্ষা আমাদের জুলজি পরীক্ষা, শ্বেত রক্ত কণিকা কি কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে, অ্যাগ্রানুলোসাইট আর গ্র্যানুলোসাইটস। গ্র্যানুলোসাইটস মানে যাদের দানা আছে, গ্র্যানুলস মানে তো দানা, যাদের দানা আছে তারই গ্র্যানুলোসাইট। একজন প্রশ্ন করছে যে আসসালামু আলাইকুম, আরেকটু করে ভালো কথা বললে হয়, সাউন্ডে অনেক অনেক আস্তে আসে, সাউন্ড অনেক আস্তে আসে, দেখো তো। আস্তে আসে সাউন্ড, আমিষ পরিপাকারী গেছে না, সাউন্ড তো আস্তে আসার কথা না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আচ্ছা সব ঠিক আছে, আমাদের মেন কথায় আসি। অ্যাগ্রানুলোসাইটস কারা এবং গ্র্যানুলোসাইটস কারা, এই প্রশ্ন। অ্যাগ্রানুলোসাইটস হচ্ছে তারাই যাদের মধ্যে দেখো লাস্টে সাইট আছে, মোনোসাইট, লিম্ফোসাইট এগুলো। আর গ্র্যানুলোসাইটস তারাই যাদের মধ্যে ফিল আছে, যেমন ইউসিনোফিল, ব্যাসোফিল, নিউট্রোফিল, এগুলো হচ্ছে গ্র্যানুলোসাইটস। এগুলোর জন্য পরীক্ষায় এমসিকিউ আসলে পারি আমরা। তারপরে প্রশ্ন, আচ্ছা যে প্রশ্ন করছো ভাই সাউন্ড কম আসে একটু, ভাই তোমরা একটু মাইকটা চেক করো, এবং আরও কারো সমস্যা থাকলে নিচে কমেন্টে জানিয়ে দিও, সমস্যা নেই। লোহিত রক্তকণিকা এরিথ্রোসাইটের কাজটা পারলে দেখে রাখো। অ্যানিমিয়া কাকে বলে, পলিসাইথেমিয়া কাকে বলে, এই এমসিকিউগুলোর জন্য আমরা পারি। অ্যানিমিয়া হচ্ছে আমাদের রক্তের স্বাভাবিক যে লেভেল, ওইটা থেকে যদি মানে স্বাভাবিক লেভেল কত, এই যে 50 থেকে 54 লাখ পুরুষের, এবং মহিলাদের হচ্ছে 5 করে কমাই দিবা 44 থেকে 49। যদি এটা থেকে 25% কম থাকে রক্ত, অর্থাৎ স্বাভাবিকের পরিমাণে থেকে নিচে থাকলে সেটা হচ্ছে অ্যানিমিয়া। এরকম একটা লাইন আছে না কোথায় যেন, আচ্ছা সেটাই হোক। আর পলিসাইথেমিয়া হচ্ছে যদি বেশি থাকে, 65 লাখের বেশি থাকে, ওটা পলিসাইথেমিয়া। নো প্রবলেম। এখন আমরা মেন পরে আসি। মেন পরে হচ্ছে এই চিত্রটা তোমার কালকে আসবে, এবং এটা তোমার চিত্রটা প্র্যাকটিস করে যাইতে হবে। কিভাবে চিত্র প্র্যাকটিস করবো আমি দেখো একটু বলি। এখানে ছবিটা তুমি এভাবেই আঁকো, দেখো যেভাবে ছবিটা আঁকানো ঠিক ওইভাবে আঁকানোর একটু চেষ্টা করো। আর আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে এই ছবিটা কিভাবে আঁকানো লাগে ওইটারও একটা মানে একটা ভিডিও দিয়ে দিবনি, ওই ভিডিওটা একটু দেখে নিও। এখন হার্টের যে চিত্রটা আসবে, হার্টের চিত্রের মধ্যে বেশ কয়েকটা আমি মার্কিং বুঝাই দিচ্ছি। যেমন এটা হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা কাভা, অর্থাৎ এখান থেকে ব্লাডটা ঢুকবে সুপিরিয়র ভেনা কাভা, এবং ইনফিরিয়র ভেনা কাভা এইখানে মার্কিং করা। প্রসেসটা কীরকম বা মেকানিজমটা কী ছিল? সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে আমাদের কার্বন ডাইঅক্সাইড জাতীয় রক্ত আসে। আসার পরে এটা হচ্ছে কি রাইট অ্যাট্রিয়াম, আর এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। তারপরে এটা সংকুচিত হওয়ার পরে ব্লাডগুলো নিচের দিকে নামবে, রাইট ভেন্ট্রিকলে আসে, রাইট ভেন্ট্রিকল থেকে আবার চলে যাবে এখানে আমাদের পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে। পালমোনারি ধমনিতে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের আদান প্রদান হয়। অক্সিজেনটা আবার ব্যাক প্রসেস এখানে আসে কোথায়, শিরার মাধ্যমে, পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন জাতীয় রক্তগুলো আসে। কোথায় আসে? লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়ামে অক্সিজেন জাতীয় রক্ত এখন আসলো। আসার পরে তোমার অক্সিজেন আবার এখানে প্রেশার ক্রিয়েট করবে। প্রেশার কার্ডিয়াক চক্র আমরা একটু পরেই দেখবো। প্রেশার ক্রিয়েট করার পরে ব্লাডগুলো নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে এই অক্সিজেন জাতীয় রক্তগুলো আবার এখানে ডায়াস্টল এবং সিস্টলের মাধ্যমে উপরের দিকে মহাধমনী দিয়ে চলে যাবে, এবং মহাধমনী আবার 3টা ব্রাঞ্চ দিয়ে দিও। 3টা ব্রাঞ্চ এরকম যে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড আর্টারি অ্যান্ড লেফট সাবক্লেভিয়ান আর্টারি, এরকম ছিল। যাই হোক, তোমার ব্রাঞ্চ দেওয়া দরকার নেই, তুমি এখানে লিখে দিও অ্যাওর্টা, না সিস্টেমিক অ্যাওর্টা। হ্যাঁ, এখানে তুমি শুধু পারলে অ্যাওর্টা ওয়ার্ডটুকু লিখে দিও বা মহাধমনী ওয়ার্ডটুকু লিখে দিও। অর্থাৎ এই ছবিটি একটু আঁকানোর প্র্যাকটিস করে যাব, কোনটা কোন চেম্বার এটা একটু দেখে যাব। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, ইরিন বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, এই যে দেখো এখানে আবার আরেকটু কালারফুল ছবি দেওয়া আছে। কালারফুল ছবি আমি পিডিএফ তো দিয়ে দিছি, এটা একটু দেখে নিও। মোস্ট ইম্পর্টেন্ট কথা, এই যে এই কার্ডিয়াক চক্র, কার্ডিয়াক চক্রের মধ্যে 4টা স্টেপস আছে, 4টা সময় আছে। 4টা স্টেপস, 4টা সময়, এই 4টা জিনিস একটু শিখে যাব। দেখো কি, প্রথমে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, প্রথম কথা আবার বলি, দেখো আমি লিখি আগে। প্রথমে হয় অ্যাট্রিয়ামের ডায়াস্টল, তারপরে হয় অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল। একটু ভালো মতো খেয়াল করি, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল লেখার পরে পোলাপানরা কী করে, ভেন্ট্রিকুলার ডায়াস্টল দিয়ে শুরু করে। এই জায়গাতে কিন্তু ভেন্ট্রিকুলার সিস্টল, তারপরে ভেন্ট্রিকুলার ডায়াস্টল। বিশ্বাস না হলে এখানে আবার খেয়াল করো। প্রথমে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়াম দুইটা প্রসারিত হবে। অ্যাট্রিয়াম দুইটা কিন্তু এই যে উপরের পার্ট অ্যাট্রিয়াম, নিচের দুইটা হচ্ছে ভেন্ট্রিকল। অ্যাট্রিয়াম দুইটা প্রসারিত হবে। আচ্ছা তুমি কিভাবে পরীক্ষায় আঁকবা বলি, 4টা আগে নর্মাল চিত্র আগে নিবা, তারপরে মুছে মুছে ছোট বড় করবা। যেমন এখানে অ্যাট্রিয়াম বড় করলাম, পরেরটাতে অ্যাট্রিয়ামের সিস্টল, এটা হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল।
পরেরটা অ্যাট্রিয়ামের সিস্টল দিলাম। পরেরটা দেখো ভেন্ট্রিকলের কিন্তু সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল না, খুব ভালো মতো খেয়াল করি। ভেন্ট্রিকলের সিস্টল, পরেরটা ভেন্ট্রিকলের ডায়াস্টল। চারটা স্টেপস যেন আমরা সিরিয়ালি লিখতে পারি এবং তারপরে যেন এটা সময়কালটাও লিখে আসতে পারি। সময়কালটা কীরকম? অ্যাট্রিয়ামের ডায়াস্টল হচ্ছে 0.7, পরেরটা হচ্ছে 0.1, 0.3, দেন পরেরটা হচ্ছে 0.5। সিরিয়াল একটু মুখস্থ করি এখনই, কারণ এমসিকিউতে আসবে। 0.7, 0.1, 0.3, 0.5, এই 4টা সেকেন্ড মানে মনে রাখবো। এবং একটা জিনিস খেয়াল করি আমরা যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল অ্যাট্রিয়ামের সিস্টল দুইটা মিলায় দেখো 0.8, এখানেও ভেন্ট্রিকুলার সিস্টল ভেন্ট্রিকুলার ডায়াস্টল দুইটা মিলায় 0.8। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? কার্ডিয়াক চক্রতে একটা সিস্টল এবং একটা ডায়াস্টল মিলে হয় কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক চক্রের সময়কাল 0.8 সেকেন্ড। আরও যদি ভাঙি, অ্যাট্রিয়ামের ডায়াস্টল 0.7, অ্যাট্রিয়ামের সিস্টল 0.1, ভেন্ট্রিকুলার সিস্টল 0.3, ভেন্ট্রিকুলার ডায়াস্টল 0.5 সেকেন্ড ধরে হয়। এবং আরও দুইটা কথা লেখা যায়, এখানে লাভ শব্দ তৈরি হয় ভেন্ট্রিকুলার সিস্টলে, আর এখানে ডাব শব্দ তৈরি হয় ভেন্ট্রিকুলার ডায়াস্টলে। তাহলে এই 4টা ছবি আঁকবো। দেখো এই ছবিটার দিকে ভেন্ট্রিকুলার সিস্টলটা বুঝাই দিছে। এই ভেন্ট্রিকল নিচের পার্ট, এই নিচের ভেন্ট্রিকলের পার্টের মধ্যে এইটা দেখো সংকুচিত করে দিছি, সংকুচিত করে ভেন্ট্রিকুলার সিস্টল লিখছি। আর যে যে কাহিনীগুলো হয়েছে এখানে, ওই কাহিনীগুলো তুমি বাংলাতে লিখে দিবা নিচে। ছবি আঁকবো প্রথমে, তারপরে বাংলাতে লিখে দিব। একদম সিম্পল কথা। আশা করি এটা যেন আমাদের পরীক্ষায় ভুল না হয় এবং পরীক্ষায় যেন পারি। আর যদি না পারি তাহলে বই থেকে একটু পড়ে রাখো, যতটুকু পড়বা ততটুকু তোমার লাভ। তারপরে সামনের দিকে, সামনে পরীক্ষায় যদি চ্যাপ্টার 7 থেকে একটা প্রশ্ন করে, তোমার এই প্রশ্নটা আসবে, হ্যাভার্সিয়ান তন্ত্র অর্থাৎ নিরেট অস্থির যে একক হ্যাভার্সিয়ান তন্ত্র, এটা ব্যাখ্যা করো। হ্যাভার্সিয়ান তন্ত্রের ছবি দেওয়া আছে, আমি এত কিছু পড়াবো না, জাস্ট একটা সিম্পল কথা বলি। এখানে তুমি হ্যাভার্সিয়ান তন্ত্রের মধ্যে এই ছবিটা কাইটা দিবা, এই ছবিটা, এটা বাদ দাও, মনে মনে ধরে নাও এটা নাই। এটা কেমনে বাদ দেওয়ানো যায়? বাদ দেওয়ানোর কোনো উপায় নেই। আচ্ছা, মনে মনে ধরে নাও এই ছবিটা নাই, এটা কাটা। তুমি একটা বোনস আঁকবা, বোনস আঁকানোর পরে এইখানে তো নিরেট অস্থি থাকে না, সরি স্পঞ্জ অস্থি, তারপরে এই যে নিরেট অস্থি যেখানে থাকে ওই দিক থেকে মার্কিং করে এখানে আঁকবা। ওই যে শুরুতে ওমাটিডিয়ামের যে কাহিনীটা শিখিয়ে দিলাম ওইভাবে তুমি আঁকবা। প্রথমে অস্থি আঁকবা, মাঝে যেটা বাদ, তারপরে তুমি এটা যে ম্যাগনিফাই করে এখানে আঁকতেছো, এটা টিচারকে একটু বুঝাবা যে তুমি ম্যাগনিফাই করে আঁকতেছো। নিরেট অস্থির একককে বলা হয় হ্যাভার্সিয়ান তন্ত্র। হ্যাভার্সিয়ান তন্ত্রের মধ্যে তুমি 4-5টা গোল দিবা, 4-5টা গোল দেওয়ার পরে ল্যাকুনা, ক্যানালিকলি, তারপরে হ্যাভার্সিয়ান নালী, এগুলো একটু এঁকে দিবা এবং একটা লাইন এখান থেকে পড়ে যাব। এই যে এখান থেকে লাইনগুলো পড়ে যাব, তাহলেই হয়ে যাবে। আশা করি এগুলো পড়ায় দেওয়া লাগবে না, এগুলো তুমি পারবা, নিজেই পারবা। সামনের দিকে আসি, ক্যানালিকলি। দেখো এখানে একটা লাইন আছে, খুব ইম্পর্টেন্ট লাইন, এমসিকিউতে আসার মতো। কোথায় কোথায় যেন এই যে এই লাইনটা, যে অস্থিকোষের ল্যাকুনার ভিতরে অবস্থান করে, অস্থিকোষ ল্যাকুনার ভিতরে অবস্থান করে, প্রত্যেকটা ল্যাকুনার চারদিকে কতগুলো সূক্ষ্ম নালিকা বের হয়ে আসে, সেগুলোকে বলে ক্যানালিকুলি। ক্যানালিকুলি সংজ্ঞা যদি দেয় তাহলে এইটা একটু তুলে দিও। তারপরের দিকে ক্যানালিকুলি সম্পর্কে লেখবা, ল্যাকুনা সম্পর্কে লেখবা। এই যে এখান থেকে আমাদের ক্যানালিকুলাগুলো বের হয়ে আসে, তারপরে ল্যাকুনা আছে কিছু, গহ্বর বলা হয় ল্যাকুনা। তারপরে তুমি ধমনী, শিরা, স্নায়ু এগুলো লিখে ফেলবা। আবার এটা আবার রাখতে যাও না, এটা বাদ। তাহলে আশা করি এগুলা পারবো। এবং নিচে অবশ্যই লিখবো চিত্রে কোনটা যে লেখছো তুমি, এটা একটু লিখো। এটা ক নাম্বার, এটা খ নাম্বার। চিত্রে ক হচ্ছে একটা নিরেট অস্থি এবং খ হচ্ছে হ্যাভার্সিয়ান তন্ত্র। শেষ, এতটুকুই প্র্যাকটিস করে যাব, হয়ে যাবে। তারপরে যে আমি একটা সৃজনশীল আনছি, মেন্ডেলের যে সূত্রের ব্যতিক্রমগুলো আছে ভাই, মেন্ডেলে আমি একটা সাজেশন দিই। মেন্ডেলের সূত্র অর্থাৎ চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে জিন তত্ত্ব বিবর্তন, এই চ্যাপ্টার থেকে একটা যদি প্রশ্ন সিকিউ আসে, একটা সিকিউ অ্যান্সার করবো না পরীক্ষায়। কেন অ্যান্সার করবো না? কারণ তুমি যদি এই যে এগুলা হ্যান্ডেন আঁকতে যাও পরীক্ষার হলে, এটা আঁকতে যাও, চেকার বোর্ড আঁকতে যায় তুমি একটা মারা খেয়ে যাবা পরীক্ষায়। এই চেকার বোর্ড এগুলো আঁকতে যাও না। আমি মানে তুমি যদি পারো, খুব ভালো পারো, তাহলে সমস্যা না। কিন্তু আমার কাছে স্পেশালি কেন জানি মনে হয় চেকার বোর্ড আঁকতে যে আমার জান বেরিয়ে যাবে, যার কারণে আমি চেকার বোর্ড থেকে বিরত থাকি এবং তোমাদেরও বিরত থাকতে বলি। পরীক্ষা আসলে অ্যান্সার করবো না চেকার বোর্ড। পরীক্ষায় যদি আসেই একদমই, কি আসতে পারে এখান থেকে অবজেক্টিভ আসতে পারে। কি টাইপের অবজেক্টিভ আমি যদি তোমাকে বলি, নিচের কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়। তারপরে নিচের কোনটি তোমার, দেখো তো এটা পারো কিনা কেউ, ফ্রেজাল এক্স সিনড্রোম কি? ফ্রেজাল এক্স সিনড্রোম, ফ্রেজাল এক্স সিনড্রোম
এটা কি? ওই যে দেখো সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের একটা ছক দেওয়া আছে, ছকের মধ্যে লেখা আছে টেস্টিকুলার ফেমিনাইজেশন, ফ্রেজাল এক্স সিনড্রোম, তারপর আরো অনেকগুলো দেওয়া আছে। ওগুলো হচ্ছে আমাদের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ওগুলা বাদ দিয়ে বাকিগুলো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না। তারপরে তোমার প্রশ্ন করতে পারে লিথাল জিনের প্রভাবে ম্যান্ডেলের যে সূত্রটা আছে, অর্থাৎ ম্যান্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের মধ্যে লিথাল জিন পড়ে, ওটার মধ্যে অনুপাতটা কত, 2:1, এই টাইপের প্রশ্ন আসতে পারে। তোমার আসতে পারে যে স্বপ্রকটতার অনুপাত কত, 1:2:1। তারপরে তোমার সমপ্রকটতা, তারপরে অসমপ্রকটতা 1:2:1, এই অনুপাতগুলো শিখে যাব আর এমসিকিউ কিছু শিখে যাব, তাহলেই হবে। এখান থেকে তারপরে বিবর্তন পার্ট থেকে শুধু এমসিকিউ পড়ে যাব, সৃজনশীল আসলে দিব না। আমি সাজেস্ট করব তুমি এখান থেকে কোনো ধরনের সৃজনশীল দিবা না, আর যদি তুমি পারো তাহলে তো ভালোই, আমি আর কিছু বললাম না, তুমি পারলে তো হইলই। যেমন এখানে এখানে হচ্ছে প্রোকোট-এপিস্টেসিস না, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের মধ্যে তিনটা আছে, একটা হচ্ছে পরিপূরক জিন, প্রোকোট-এপিস্টেসিস, দ্বৈতপোষণ-এপিস্টেসিস। পরিপূরক জিনের উদাহরণটা কি, তারপরে প্রোকোট-এপিস্টেসিস উদাহরণ কি, দ্বৈতপোষণ-এপিস্টেসিসের উদাহরণটা কি। পরীক্ষা এটা কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। দ্বৈতপোষণ-এপিস্টেসিসের এক্সাম্পল হচ্ছে জন্মগত মুখ বধিরতা। আচ্ছা যাই হোক, আশা করি এগুলো মোটামুটি আমরা পারবো। জন্মগত মুখ বধিরতা, তারপরে হচ্ছে এখান থেকে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এগুলা কথাগুলো, হ্যাভাসিয়ান তন্ত্র, এটা যেন আমরা পারি পরীক্ষায়। তারপরে কোনটি প্রথম শ্রেণীর লিভার, কোনটি প্রথম শ্রেণী লিভার, দ্বিতীয় শ্রেণী লিভার, তৃতীয় শ্রেণী লিভার, পারবো? দেখো তো, আমি যদি একটা প্রশ্ন করি তোমাকে যে পা এবং পায়ের গোড়ালি কোন শ্রেণীর লিভার, এই তিনটার মধ্যে কোনটা, নিচের কমেন্টে জানাই দিও তো। আর না পারলে তোমরা বই থেকে ভালো মতো দেখে নিবা। আবার বললো না যে ভাই আপনি নিজে পারেন না, আমি অবশ্যই অবশ্যই পারি। এটার একটা টেকনিকও আছে, টেকনিকটা আমি নিচে একটা ক্লাসের লিঙ্ক দিয়ে দিব না, আমার নিজেরই ক্লাসের টেকনিকগুলো আছে, কোনটা কোন শ্রেণী লিভার ওইটা একটু দেখে নিও পারলে। নর্মালি তোমার পা হচ্ছে দ্বিতীয় শ্রেণী লিভার, আর হচ্ছে কুনুই মানে হাতের বাইসেপস এবং কুনুই যেটা, এটা হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণী লিভার। পা দ্বিতীয় শ্রেণী লিভার, পা এবং পায়ের গোড়ালি এবং মাথা এবং কাঁধের সংযোগ, ওটা হচ্ছে প্রথম শ্রেণী লিভার। এটাই টেকনিক আছে, একটা টেকনিক দিয়ে আমরা একটু শিখে যাব। কিন্তু মূল কথা হার্টের চিত্রটা আঁকবো, কার্ডিয়াক চক্রের চিত্রটা আঁকবো, এতটুকুই। এখান থেকে আর কিছু নাই। খুব ভালো মতো একটু প্র্যাকটিস করে যাব। আমি যতটুকু পারলাম, যত সিম্পল হইতে পারলাম একটু দেখানোর চেষ্টা করলাম। হয়তোবা অনেক তাড়াতাড়ি কথা বলছো অনেক কিছু, বাট কোনো ব্যাপার না, একটু হলেও বুঝছো তুমি কি বুঝাইছি, ওই টাইপের প্রিপারেশন নিয়ে যাও পরীক্ষার হলে। আশা করি জুলজি পরীক্ষাটা খুব ভালো হবে। আর পরীক্ষা ভালো হইলে বাসায় এসে আবার একটু রেস্ট নিয়ে পরের দিন আবার হায়ার ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকবো। তাহলে আজকে ভাই এই পর্যন্তই রাখি। আরেকটা ক্লাসে আরেকটা ক্লাসে হায়ার ম্যাথ ক্লাসে না, অন্য একটা মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।